নির্বাচন কেন্দ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই হতাশাজনক বলে আমি মনে করি, যেহেতু তফসিলের পরের দিনই আমরা দেখেছি যে একজন চিহ্নিত আসামি যিনি জামিনে বের হয়েছিলেন কিছুদিন আগে, তার হাতে আমাদের একজন সহযোদ্ধা শহীদ হয়েছেন। এখন পর্যন্ত আমরা সেভাবে দৃশ্যমান আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিও নির্বাচন কেন্দ্রিক আমরা লক্ষ্য করতে পারছি না। আগে যেরকম ছিল সেরকমই দেখা যাচ্ছে। তবে এটা আমাদের জন্য চ্যালেঞ্জ, গণতান্ত্রিক রূপান্তরটাকে সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা। এটা যেমন সরকার নির্বাচন কমিশনের দায়িত্বই 80-90%, তবে রাজনৈতিক দল, তারপরে দেশের জনগণ সহ সকল স্টেক হোল্ডারদের দায়িত্ব এই দেশের ভবিষ্যৎ যেন একটা সুন্দর গণতান্ত্রিক রূপান্তরের মধ্য দিয়ে একটা সুন্দর ভবিষ্যতের দিকে আমরা যেতে পারি সেটা নিশ্চিত করা। সেই জায়গা থেকে সকলের সহযোগিতা আমি কামনা করব। তবে এই নেতৃত্বটা দিতে হবে সরকার এবং নির্বাচন কমিশনকে। সেক্ষেত্রে কোনো ধরনের পক্ষপাতিত্ব, ভয় কিংবা আগে আমরা যেভাবে দেখেছি যে সেটেলমেন্টের মধ্য দিয়ে তাদের যাওয়া চলবে না। যদি তারা মনে করে যে কোথাও তাদের ভয় আছে কিংবা কোথাও কোনো রাজনৈতিক দল বা কোনো গোষ্ঠী বা পক্ষ তাদেরকে বাধা দিচ্ছে, সেটাও জনগণের কাছে স্পষ্ট করা তাদের দায়িত্ব বলে আমরা মনে করি। আমরা দেখি যে অনেক এলাকাতেই এখনও সন্ত্রাসীরা, সশস্ত্র সন্ত্রাসীরা এবং চিহ্নিত সন্ত্রাসীরা খোলা আসমানের নিচে ঘুরে বেড়াচ্ছে। তাদেরকে জেলখানার বাইরে রেখে কোনোভাবে একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব না। এটা আমরা আমাদের তফসিল ঘোষণার পরের দিনই দেখেছি। আমাদের সহযোদ্ধা শরীফ ওসমান বিন হাদি তিনি গুলিবিদ্ধ হয়েছেন এবং পরবর্তীতে তিনি শহীদ হয়েছেন। তো সন্ত্রাসীদেরকে যদি চিহ্নিত সন্ত্রাসীদের প্রত্যেকটা থানার কাছে কিন্তু ইনফরমেশন থাকে যে ওই থানার অধীনে কোন কোন সন্ত্রাসীরা ঘুরে বেড়াচ্ছেন, কাদের কাছে অস্ত্র আছে, অবৈধ অস্ত্র আছে, কারা মাদকের কার্টেলগুলো চালান। তো ওই ইনফরমেশনগুলোকে কাজে লাগিয়ে অতি সত্বর তাদেরকে গ্রেফতার করতে হবে। সারা দেশব্যাপী গ্রেফতার অভিযানের মাধ্যমে তাদেরকে গ্রেফতার করে মানুষকে নিশ্চয়তা দিতে হবে যে মানুষ নিরাপদে, নির্বিঘ্নে, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এই বিষয়ে আমরা নির্বাচনের পরের দিন বলতে পারবো যে এই কমিশন কতটুকু সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে পারলো কি পারলো না। তবে এখন পর্যন্ত আমরা যেই লক্ষণগুলো দেখেছি, যাচাই বাছাইয়ের ক্ষেত্রে বলেন কিংবা এখন পর্যন্ত আমরা দেখি যে আচরণবিধি অনেক জায়গায় লঙ্ঘিত হচ্ছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় দেখি যে পোস্টার ঝুলছে, যেটা স্পষ্টভাবেই এখন করার সুযোগ নেই। আমরা বিভিন্ন প্রার্থীদেরকে দেখি যে তারা বিভিন্ন অনুষ্ঠানের প্রধান অতিথি হচ্ছে, যেটা স্পষ্টভাবে নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। তো এখন পর্যন্ত আমরা সম্পূর্ণ আস্থা রাখতে পারছি না। আমরা তাদেরকে ক্রিটিক্যালি দেখছি, তবে এটা তাদেরকে প্রমাণ করতে হবে যে কতটুকু সুষ্ঠু নির্বাচন তারা আয়োজন করতে পারবেন এবং এই বিষয়গুলোতে যথাযথ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে, এক্সাম্পলারি ব্যবস্থা গ্রহণের মাধ্যমে কনফিডেন্সটা তাদের প্রতি তাদের নিজেদেরকেই ফিরিয়ে আনতে হবে। আপনি বলেছেন যে মানুষ আপনি বের হলে জিজ্ঞেস করছে ভোট হবে কিনা, একটা শঙ্কা কাজ করছে। আপনারা দলীয়ভাবে আপনাদের মাঝে এই ধরনের কোনো শঙ্কা আছে কিনা নির্বাচন নিয়ে? আমরা যখন দেখি যে একজন প্রার্থীকে সরকারি অফিসেই যেখানে শুনানি হওয়ার কথা সেখানে ঘাড় ধাক্কা দেওয়া হচ্ছে, তখন তো স্পষ্টভাবেই এই শঙ্কা আমাদের মধ্যেও কাজ করে। এবং আমরা যখন দেখি যে বিভিন্ন এলাকায় সন্ত্রাসীরা খোলা ঘুরে বেড়াচ্ছে এবং আমরা দেখি যে বিভিন্ন জায়গায় প্রশাসন পক্ষপাতিত্ব করছে, তখন এই শঙ্কাগুলো আমাদের মধ্যে অবশ্যই আছে। এবং আমরা এক্ষেত্রে ধৈর্য সহকারে সরকার, নির্বাচন কমিশন সহ সকলকে আমাদের জায়গা থেকে তথ্য দিয়ে এবং প্রয়োজনে তারা যদি চায় আমরা মাঠে আমাদের শক্তি দিয়েও তাদেরকে সহযোগিতা করতে চাই একটা সুষ্ঠু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে। তবে এক্ষেত্রে তাদের সদিচ্ছাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখন পর্যন্ত আমরা যে লক্ষণ দেখছি তাতে অবশ্যই স্বাভাবিকভাবেই সকলের মধ্যে এই শঙ্কাটা রয়েছে। তবে এই শঙ্কা দূর করার দায়িত্ব সরকার এবং নির্বাচন কমিশনের। সুষ্ঠু নির্বাচনের শঙ্কা না নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়ে শঙ্কা? সবকিছু নিয়েই শঙ্কা রয়েছে। তবে এটা আমাদের জন্য চ্যালেঞ্জ, গণতান্ত্রিক রূপান্তরটাকে সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা। এটা যেমন সরকার নির্বাচন কমিশনের দায়িত্বই 80-90%, তবে রাজনৈতিক দল, তারপরে দেশের জনগণ সহ সকল স্টেক হোল্ডারদের দায়িত্ব এই দেশের ভবিষ্যৎ যেন একটা সুন্দর গণতান্ত্রিক রূপান্তরের মধ্য দিয়ে একটা সুন্দর ভবিষ্যতের দিকে আমরা যেতে পারি সেটা নিশ্চিত করা। সেই জায়গা থেকে সকলের সহযোগিতা আমি কামনা করব। তবে এই নেতৃত্বটা দিতে হবে সরকার এবং নির্বাচন কমিশনকে। সেক্ষেত্রে কোনো ধরনের পক্ষপাতিত্ব, ভয় কিংবা আগে আমরা যেভাবে দেখেছি যে সেটেলমেন্টের মধ্য দিয়ে তাদের যাওয়া চলবে না। যদি তারা মনে করে যে কোথাও তাদের ভয় আছে কিংবা কোথাও কোনো রাজনৈতিক দল বা কোনো গোষ্ঠী বা পক্ষ তাদেরকে বাধা দিচ্ছে, সেটাও জনগণের কাছে স্পষ্ট করা তাদের দায়িত্ব বলে আমরা মনে করি। আপনি একটু আগে বলেছেন যে আন্দোলনে যাবেন।
নির্বাচন কেন্দ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই হতাশাজনক বলে আমি মনে করি, যেহেতু তফসিলের পরের দিনই আমরা দেখেছি যে একজন চিহ্নিত আসামি যিনি জামিনে বের হয়েছিলেন কিছুদিন আগে, তার হাতে আমাদের একজন সহযোদ্ধা শহীদ হয়েছেন এবং এর ফলেই কিন্তু এই নির্বাচন নিয়ে শঙ্কাটা মানুষের মনে আরও বেশি তৈরি হয়েছে। তো এখন পর্যন্ত আমরা সেভাবে দৃশ্যমান আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিও নির্বাচন কেন্দ্রিক আমরা লক্ষ্য করতে পারছি না। আগে যেরকম ছিল সেরকমই দেখা যাচ্ছে। আমরা এক্ষেত্রে নির্বাচন কমিশনকেও এই কনসার্নটা জানিয়েছি যে মাঠ পর্যায়ে আরও বেশি উপস্থিতি এবং আরও অ্যাক্টিভ কার্যক্রম তাদেরকে অংশগ্রহণ করতে হবে এবং একই সাথে এই যে সন্ত্রাসীরা এখনও খোলা ঘুরে বেড়াচ্ছে তাদের ব্যাপারে কঠোর দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে, যদি মানুষের এই কনফিডেন্সটা আবার তারা ফিরিয়ে আনতে চান যে নির্বাচনটা সুষ্ঠুভাবে হচ্ছে এবং নির্বাচনটা আসলে সঠিক সময়ে হচ্ছে। আপনি বলছিলেন আন্দোলনে যাবেন, এটা কি আপিল শুনানির পরে আন্দোলন? টাইমলাইনটা কবে এবং কি কি কারণ স্পষ্ট করবেন কি আন্দোলন যাওয়ার বিষয়টা? আসলে আমরা এখনো দেখতে চাচ্ছি, আমরা এখনো নির্বাচন কমিশন এবং সরকারের সদিচ্ছা এবং তারা যে পক্ষপাতিত্ব মুক্তভাবে কাজ করছেন এই বিষয়ে তারা আমাদেরকে আস্থা দেওয়ার চেষ্টা করেছেন। তবে অবশ্যই আমরা তাদের কাজের মাধ্যমে, তাদের কথার মাধ্যমে নয়, তাদের কাজের মাধ্যমেই আমাদের আস্থা ফিরবে কি ফিরবে না সেটা আমরা দেখব। তবে আমরা যদি দেখি যে তারা কোনোভাবে এই নির্বাচনকে একতরফা কোনো একটা নির্বাচন আয়োজনের দিকে নিয়ে যাচ্ছেন, যেটা আমরা ইতিপূর্বেই শঙ্কা প্রকাশ করেছি যে একটা পার্টির পলিটিক্যাল অফিসের দিকে আমরা দেখছি যে নিয়ম বহির্ভূতভাবে অনেক সরকারি কর্মকর্তারা এবং গোয়েন্দা সংস্থার প্রধানরা যাওয়া শুরু করেছেন। তো এই বিষয়গুলো যদি এভাবেই চলতে থাকে এবং আমরা যদি দেখি বাংলাদেশে আরও একটি পাতানো নির্বাচনের প্লট সাজানো হচ্ছে, তাহলে অবশ্যই তখন আমাদেরকে রাজপথ বেছে নিতে হবে। এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের সবচেয়ে বড় অর্জন করার কথা ছিল ভোটাধিকার, যেটা বিগত 3টা নির্বাচনে বাংলাদেশের মানুষ বঞ্চিত হয়েছে। এবার যেন কোনোভাবেই বঞ্চিত না হয় সেটা আমরা নিশ্চিত করব। সেটা আমরা শেষ পর্যন্ত চেষ্টা করব নির্বাচন কমিশন এবং সরকারের সাথে সহযোগিতার মাধ্যমে নিশ্চিত করার। কিন্তু যদি তা সম্ভব না হয় তাহলে প্রয়োজনে আমরা রাজপথে নামতেও প্রস্তুত আছি। আপনি কি একটু বলবেন যে কোন গোয়েন্দা সংস্থার প্রধান একটা দলের প্রধানের সাথে দেখা করেছেন? আপনারাই তো কভার করেছেন, আমরা দেখলাম যে এনএসএর প্রধান তিনি একটা দলের প্রধানের সাথে পার্টি অফিসে গিয়ে সাক্ষাৎ করেছেন। যদি কোনো ধরনের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎ করার বিষয় থাকে সেটা যে কোনো রাজনৈতিক দলের সাথে গোয়েন্দা সংস্থার প্রধানরা হয়তো সাক্ষাৎ করতে পারেন, কিন্তু সেটা পার্টি অফিসে যাওয়াটা আমাদের জন্য অশনি সংকেত বলে আমরা মনে করি। এবং সরকারি কর্মকর্তাদের সাথে বৈঠক এটাও আমরা নিয়ম বহির্ভূত এবং এইটাও এই নির্বাচন এবং ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে জনগণের মধ্যে একটা শঙ্কার তৈরি করছে। আজকে একটা জাতীয় দলীয় খবর এসেছে, পঞ্চগড়ে এক আসনে আপনাদের দলের প্রার্থীর হলফনামা এবং যে আয়কর রিটার্ন যে সম্পদের তথ্য বিবরণ 24-25 হয় হলফনামা তো রিসেন্ট হয়। আয়কর রিটার্নটা জমা দেওয়া হয়, আপনারা জানেন যে জুন মাসে, এটা অর্থ বছর হিসাব করা হয় জুলাই থেকে জুনে। তো আয়কর রিটার্ন আমিও জমা দিয়েছিলাম। তো এটা জুন মাসে যেটা জমা দেওয়া হয়েছে, জুন মাসের পরে কিন্তু আরও 6 মাস অতিবাহিত হয়েছে। তো এই 6 মাসে প্রার্থীর আয়, যে আয়টা আছে সেই আয়ের পার্থক্য কিন্তু স্বাভাবিকভাবেই হওয়ার কথা। গত বছর আপনি যে আয়কর রিটার্ন জমা দিয়েছেন সেটা এই বছর এসে মিলবে না, এটাই স্বাভাবিক। তবে নিয়ম অনুযায়ী যেহেতু আয়কর রিটার্নের ওই সময়ের তথ্যগুলো দাখিল করতে হয়, ওই সময়ের তথ্যের সাথে কিছু সাদৃশ্য হওয়াটাই স্বাভাবিক। এবং এ বিষয়ে কোনো ধরনের অসামঞ্জস্য বা ইয়াটা হওয়াটা এটা খুব স্বাভাবিক বিষয়, যেহেতু 6 মাস আগে আপনার আয় আর আজকের আপনার আয় তো এক হওয়ার কথা না। তো এইটা আমি মনে করি যে বিভিন্ন পত্রপত্রিকায়, বিভিন্ন মিডিয়ায় আমরা দেখেছি যে এর আগেও যে এনসিপির যারা প্রার্থী আছেন, এনসিপির যারা নেতা আছেন, তাদের বিষয়ে নিউজগুলো খুব ফুলিয়ে ফাঁপিয়ে এবং এটাকে ভিন্নভাবে উত্থাপনের একটা চেষ্টা আমরা দেখেছি। আপনি যদি ওই প্রায় যতজন প্রার্থী হলফনামা জমা দিয়েছেন, কারোই আপনি আয়কর রিটার্ন আর বর্তমান আয়ের মধ্যে এক ধরনের দেখতে পাবেন না, কারণ 6 মাসে অনেক কিছু চেঞ্জ হয়। জি, থ্যাংক ইউ। অবস্থান কি? ফ্যাসিবাদের দোসর এবং তাদেরকে যারা সহযোগিতা করেছে বিগত সময়ে বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণের ক্ষেত্রে এই সেটেলমেন্টের যারা অংশ ছিল, আমরা কোনোভাবেই রাজনৈতিকভাবে তাদের পুনর্বাসন, রাজনৈতিকভাবে তাদের নির্বাচনে অংশগ্রহণ সেটা চাই না। এবং এই বিষয়ে আমরা আজকে নতুন না, আমরা আগে থেকে আমাদের দলীয় অবস্থান এবং এটা বলে আসছি। আমরা নির্বাচন কমিশনকে
কোর্টকেও এই বিষয়ে কনসার্ন জানিয়েছে, নির্বাচন কমিশন জানিয়েছে। তারা বিধিবদ্ধভাবে আইনের মধ্যে থেকে তারা এই বিষয়ে তারা সিদ্ধান্ত গ্রহণ করবে। আপনাদের সকলকে ধন্যবাদ আবারও। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।